2013-তে জ্ঞানগঞ্জ যাত্রা শঙ্কর মহারাজের সফল হয়নি। সেই কারণে তিব্বতে যোগাযোগ করে আবার তাঁর যাত্রা শুরু হলো। 31শে মে 2014 সালে স্বয়ং মহাযোগী ইয়ুৎসুং লামাজির অনুমোদন এলো শঙ্কর মহারাজের কাছে। তিনি বলেছেন, সীমান্তে চলে এসো, তোমাকে নেপাল পথে আনা হবে তিব্বতে। মহামানব লামাজির বার্তা পেয়ে শঙ্কর মহারাজ আর চুপ করে থাকতে পারলেন না। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. হাওড়াতে ঝন্টুদাকে ফোন করলেন, বললেন তৎকাল টিকিট কেটে চলে আসুন উত্তরকাশী। নিমাইদা ও দুনিদাকে নিয়ে ঝন্টুদা যথাসময়ে বারনাবত কুটিরে এসে উপস্থিত হলেন। কয়েকটা দিন বড় হুল্লোড়ে কাটল। ঝন্টুদা বললেন, এবারে আমরা শিখরধামে মনোকামেশ্বরের শিবাভিষেক করে তবেই যাত্রা শুরু করব। দিন তিথির নির্ণয় করে সমবেতভাবে অভিষেক হবে। অভিষেকের মুহূর্তে দুনিদাকে শঙ্কর মহারাজ বলেন, দুনিদা, আপনিও কি অভিষেকে বসবেন? দুনিদা আগ্রহভরে সম্মতি জানালেন। বলেন, আপনারা তো হাত ভাঙা, ওমকার সহস্র নামে সম্পূর্ণ অভিষেক করতে ঘণ্টা দেড়েক সময় লাগবে। দেখুন, বসতে পারলে তো ভালোই হয়। কারণ এত বছর থেকে দুনিদা শিখরধামে যাতায়াত করছেন, কিন্তু কোনোবারেই বিধিমতে পাঠ পূজন হয়নি। দুনিদা এবার এগিয়ে এলেন, বললেন, ঘণ্টা দেড়েকের অভিষেকে তাঁর কোনোই অসুবিধা হবে না। পূজন পাঠ সমবেত প্রার্থনার পর পবনকে শঙ্কর মহারাজ বলেন যাত্রার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিতে। ছোটবেলা থেকেই ছেলেটা তাঁর কাছেই থাকে। নাম পবন কুমার দুবে। লখনৌ বেনারস পথে সুলতানপুরে তার বাড়ি। ভারত তিব্বত সীমা পুলিশ ফোর্সের ছেলেমেয়েদের সঙ্গে স্কুল বাসে উত্তরকাশী যাতায়াত করে সে পড়াশোনা করেছে। এবার সে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছে। নিমাইদার পরামর্শ, সীমান্ত অবধি পবনকে যেন শঙ্কর মহারাজ নিয়ে যান। বলেন, পোটলা পুঁটলি নিয়ে সীমান্তের দুর্গম পথে আপনারই সুবিধা হবে। অনেক আলোচনার পর পবন বলল যে সে শিখরধামেই থাকবে। দুনিদা বলেন, তবে তাই হোক। পবনের সাথে তিনিও শিখরধামের পাহারাদার হয়ে থাকবেন। দুনিদার কথাতে শঙ্কর মহারাজ মোটেই সহমত হতে পারলেন না। দুনিদাকে তিনি অনেক করে বোঝালেন, কারণ মানিকের ঘন ঘন ফোন আসছে। মানিক বলছে, মহারাজ, তোমাকে আমার শত শত প্রণাম, তুমি যে করেই হোক দুনিদাকে ফেরত পাঠাও। এদিকে যাত্রা শুরু হলো। ভারত তিব্বত সীমা পুলিশ ফোর্সের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শ্রীযুক্ত ভবত সিনহা মহাশয়ের পরামর্শ সহ লিখিত পত্র শঙ্কর মহারাজ সংগ্রহ করে রেখেছেন। সীমান্তে কমান্ডারকে লেখা ডিআইজি ভবতোষবাবুর চিঠিটা শঙ্কর মহারাজ ঝন্টুদাকে দেখালেন। নিমাইদা বলেন, চিঠিটা আমাকে দিন, এটাই আমাদের সীমান্তে যাত্রাপথের একমাত্র সম্বল। ভোলা মহারাজ কোথায় ফেলবেন তার তো ঠিক নেই। শঙ্কর মহারাজ বলেন, ঠিক আছে, আপনি না হয় রাখুন। কোথায় কি রাখি আমি আবার ভুলে যাই। সময় মতো প্রয়োজনীয়তা পাই না। যখন পাই না তখন পবনকে বকি, পরে নিজেরই খেদ হয়। শঙ্কর মহারাজের এই আচরণ নিমাইদা আগে থেকেই জানেন বলেই চিঠিখানা তিনি তার পেটিতে সযত্নে রাখলেন। শঙ্কর মহারাজও নিশ্চিন্ত হলেন। দুনিদা বলেন, এবারে শিখরধামে শেখর মহারাজ, দীনেশ, কুলদীপ ইত্যাদি কারোর সঙ্গে সাক্ষাৎ হলো না, খেদ রয়ে গেল। শঙ্কর মহারাজ বলেন, দুনিদা, কার কার সাথে দেখা করতে চান আমাকে বলুন, আমি সবাইকে ডেকে দিচ্ছি। একমাত্র কুলদীপ কাছে নেই, সে মুম্বাই গেছে। তার অভাব আমিও অনুভব করছি প্রতিদিন। দুনিদার প্রিয়জনদের শঙ্কর মহারাজ ডেকে দিলেন। দাদার নাম শুনেই সবাই এসে আলাপ করে গেল। যারা বয়স্ক তারা আসতে পারলেন না। তাঁদের সকলের খোঁজখবর নিয়ে তবেই যেন দুনিদার স্বস্তি হলো। শিখরধামে অনেকবার যাতায়াত করে দুনিদা বহু জনের ভালোবাসা পেয়েছেন। তিনি অনেককে ভালোবেসে ফেলেওছেন। এই জন্য বিদায় বেলায় দুনিদা বারবার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পিছনে শিখরধাম দেখছেন। মনে হচ্ছে কি যেন ফেলে যাচ্ছেন তিনি। শঙ্কর মহারাজ বলেন, সবকিছু নিয়েছেন তো? দুনিদা বলেন, আপনি ইসলামের ইতিহাস নামে যে বইটা দিয়েছিলেন তা রেখে এলুম। শেষটাতে লম্বা একটা শ্বাস ছেড়ে বলেন, গোয়ালিয়র যাওয়া হলো না, তিব্বতও হলো না। শঙ্কর মহারাজ বলেন, তিব্বত থেকে ফিরে এসে অনুকূল দেখে নিশ্চয়ই আপনাকে নিয়ে যাব গোয়ালিয়র, এটা আমার দায়িত্ব। দুনিদা এবার নীরবে হাঁটছেন।
আর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পেছনে তাকাচ্ছেন। শঙ্কর মহারাজ বললেন, আরও কিছু ফেলে এসেছেন নাকি? দুনিদা বললেন, না না, আবার কবে শিখরধামে আসবো তাই। শঙ্কর মহারাজ বললেন, চলুন, আপনার তো মন্থর গতি। দুনিদাকে পাশ কাটিয়ে শঙ্কর মহারাজ এগিয়ে গেলেন। দুনিদা ধীর পদে নেমে আসছেন। চড়াইটা নেমেই রাজু ভাইয়াকে পেয়েই গলাগলি। শঙ্কর মহারাজ তার জন্য অপেক্ষা না করে এগিয়ে চলছেন, কারণ ফৌজি ক্যান্টিনে গিয়ে বরফালি জুতো কিনতে হবে। 23 নম্বর বাহিনীর সহায়ক সেনা অবশেষ সিং স্যারের সঙ্গে পবনকে সাক্ষাৎ করতে হবে। আবার সময় মতো ফৌজিদের গাড়িতে উত্তরকাশী নামতে হবে। মাহিডান্ডা আইটিবিপি ছাউনিতে এসে শঙ্কর মহারাজ শুনলেন ডিআইজি ভবতোষবাবু বদলি হয়ে দিল্লি মুখ্যালয়ে যাচ্ছেন। মাহিডান্ডার মুখ্যালয়ের সামনেই তার সঙ্গে সাক্ষাৎ হলো। বিদায় বেলায় বিয়োগ ব্যথা, আবেগ অনুভূতি তখন বেসামাল হয়ে উঠেছে। এতদিন শঙ্কর মহারাজ ভৌতিক প্রয়োজনে প্রতিদিন যে মানুষটিকে কাছে পেয়ে এসছেন, যিনি তার অভিভাবকের মতো নিত্যদিন খবর রাখতেন, তিনি আজ দূরে, অনেক দূরে চলে যাবেন। মন যেন শঙ্কর মহারাজের কেমন করে উঠল। কেবল একটি বাক্যই বেরোলো। তিনি বললেন, স্যার, এতদিন আমার গার্জেনের মতো ছিলেন, আজ দূরে চলে যাচ্ছেন। ভবতোষবাবু বললেন, আমি আবার কবে থেকে আপনার গার্জেন? আপনি তো আমাদের গার্জেন। আপনার আশ্রয় ছিলাম। আজও মাহিডান্ডা ক্যাম্প আপনার আশ্রিত আছে এবং থাকবে। মহানুভাব ভবতোষবাবুর নম্রতা, শিষ্টাচার, স্বদেশপ্রীতি স্মরণীয় ও অনুকরণযোগ্য। সেতুবন্ধ রামেশ্বরে সদাশিব আবির্ভূত হলে শ্রী রামচন্দ্র আদিদেব মহাদেবকে অভিবাদন করে স্তুতি করলেন, হে রামের ঈশ্বর রামেশ্বর। ভোলে বাবা শ্রী রামের দ্বারা এইভাবে সম্ভাষিত হতেই ভগবান আশুতোষ বললেন, হে রাম, এ তোমার অতিশয়োক্তি, কারণ যিনি রাম তিনি ঈশ্বর রামেশ্বর। ভবতোষবাবুর অভিভাষণ সেই রকমই। এমনই হল ভবতোষবাবুর বিনয় ও নম্রতা। যথার্থই তিনি মহাপ্রভুর দেশের মানুষ। এত কথা বলার অর্থ হল, বর্তমানে আড়ম্বর সম্পন্ন বাঙালির অনুকরণীয় এই আদর্শ জীবন্ত মানুষটি ভারত সরকারের এত বড় দায়িত্বশীল পদে থেকেও তার সরল ভাষা, অনাড়ম্বর জীবনযাত্রা, যথাযোগ্য স্থানে স্নেহ, প্রেম, করুণার নির্ঝর শঙ্কর মহারাজ দেখেছেন। যথার্থই তিনি বাঙালির আদর্শ ও প্রেরণার নিদর্শন। দেবাশিস পাল বা ঝন্টুদা, সুরজিৎ পাল চৌধুরী বা নিমাইদা আর শঙ্কর মহারাজ, এই তিন মূর্তি ভৌতিক শরীরে তিব্বত সীমান্ত অভিযাত্রী। সাথে চলেছেন বিদেহী প্রয়াত অশোক সেনের অভৌতিক সত্তা আর এক তরুণীর অশরীরী প্রেতাত্মা। কে এই অশোক সেন? কি তার পরিচয়? কিভাবে এই অশরীরীদের মানুষ যাত্রা, তারই অবিশ্বাস্য বিবরণ নিয়ে আজকের এই ভিডিও এবং এই যাত্রার ধারাবাহিক ঘটনা প্রবাহ। ভয়েস অফ ওয়ার্ল্ড কলকাতার বেহালার এক সোশ্যাল অর্গানাইজেশন। গার্গী গুপ্তা এর সম্পাদিকা এবং প্রয়াত অশোক সেন এই সংস্থার জন্মলগ্ন থেকে সভাপতি ছিলেন। এই সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অশোক সেন। দৃষ্টিহীন, বুদ্ধিহীন, বোবা, কালা, অসহায়, বিকলাঙ্গ বালক বালিকাদের সংরক্ষক হয়ে 24 ঘন্টা তিনি তাদের সঙ্গেই থাকতেন। থাকতে থাকতে তিনি তাদের মায়াবদ্ধ হন। এদের ছেড়ে বেশিক্ষণ বাইরে কোথাও অশোক সেন থাকতে পারতেন না। অবশেষে একদিন যমরাজের ডাক এলো। সেদিন সকলকে ছেড়ে অশোক সেন চোখ বন্ধ করলেন। যথারীতি সংস্থা থেকে তার ক্রিয়াকর্ম হলো, কিন্তু মৃত্যু লোকে তাঁর আর ভালো লাগলো না। মনোলোক থেকে বাসনা শরীর নিয়ে তিনি ফিরে এলেন। ভয়েস অব ওয়ার্ল্ডের যে বাড়িতে তিনি থাকতেন সেইখানে। তার প্রেতাত্মার আশ্রয়স্থল হলো সেই 4 তলা বাড়িটির সেই ঘরটিতে যেখানে তিনি থাকতেন। অনেক কষ্ট করে সেই বাড়িটি তৈরি হয়েছে। জনা 30 মেয়ে এই বাড়িতে থাকে। অশোক সেন মারা যাওয়ার পর সকলেই বলে, বাড়িতে কে যেন হেঁটে বেড়ায়, সিঁড়িতে কেউ যেন ওঠানামা করে। কখনো শোনা যায় বারান্দার লনে পদচালনার শব্দ, কখনো ছাদের উপর ইট ঘষতে এদিক ওদিক করার গড়গড়ানি। হঠাৎ ফটাং করে দরজা খুলে যায়, জানলা খটখটায়, এমনকি বাথরুমের জলের কলও আপনা থেকে খুলে যায়। সকলের দৃঢ় প্রত্যয় হলো যে এই সকল ঘটনা প্রেত লীলা ছাড়া অন্য কিছুই নয়। অশরীরী ছায়া শরীরও দেখা দিতে লাগলো মাঝে মাঝে। দিনে দিনে উপদ্রব বাড়তেই লাগলো। ভয়ে আতঙ্কে আবাসিকরা সকলেই কম্পমান। শ্যামলী নামে একটি মেয়ে বলল যে সে প্রয়াত অশোক কাকাকে তার ব্যবহৃত খাটটাতে শুয়ে থাকতে দেখেছে। এই বিশাল বাড়িতে যে উপদ্রব শুরু হয়েছে সেটি তাহলে প্রয়াত অশোক কাকার আত্মিক শরীর। অশোক কাকা স্নেহী, খুব ভালো মানুষ ছিলেন, তবুও এই উপদ্রব কেন? তবে এটা কি অন্য কোনো ভৌতিক ব্যাপার? শ্যামলী বলল, না না, এটা পুরো প্রয়াত অশোক কাকারই ভূত। বিশ্বাস করো গার্গিদি, এতটুকুও ভুল নয়।
অশোক কাকার ছায়া শরীরই দেখা গেছে। এবার দিনে দিনে প্রেতাত্মার উৎপাত তাণ্ডবে রূপ নিল। কেউ আর এই বাড়িতে থাকবে না। অগত্যা সাহস করে এগিয়ে এলো গার্গিদি। গার্গিদির প্রস্তাব এলো যে সে নিজে তাদের সাথে ওই বাড়িতেই থাকবে। বলল, যাচাই করতে চাই এর বাস্তবিকতা। গার্গিদি সেই রাতে সকলকে সাহস দিয়ে শুয়েছেন, কিন্তু সেই রাতেও একই প্রকার নাচন কুদন। শেষে খাট থেকে গার্গিদিকে তুলে ফেলে দিল। এবার হাঁপিয়ে উঠেছেন গার্গিদি। বলছেন, বিন্দু বিন্দু জলকানায় সাগর হয়েছে। ভিক্ষার সঞ্চয় গড়ে উঠেছে এত বড় বাড়ি। বাড়িটির নাম রাখা হয়েছে প্রত্যাশা। ভূতের দৌরাত্মে অন্য কেউ বাড়িতে থাকবে না। এত মেয়েদের রাখবেন কোথায়? এই সংস্থার ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপাল সুকুমার বাবু বিরক্ত হয়ে বললেন, এই সবই তোদের অহেতুক ভীতি। অশোক কাকাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়ে এসছি। তিনি কিনা প্রেতাত্মা হয়ে এসছেন। সব তোদের মনের ভুল, অবিশ্বাস্য। আজ থেকে তোদের সাথে আমি থাকছি, কেউ ভয় করবি না। প্রিন্সিপাল সুকুমার সেন মন স্থির করে থাকতে এসছেন। আজ রাতের সময় নিত্যদিনের মতোই খটমটি আওয়াজ। পদচালনা আর বন্ধ হচ্ছে না। পদচালনা হচ্ছে আর বন্ধ দরজা হুরুম দারাম করে কে যেন খুলে দিচ্ছে। এবার প্রিন্সিপাল সুকুমারকে প্রেত অশোক কাকা বললেন, কিরে সুকুমার, তুই আমার খাটে শুয়েছিস? খাটটা আমার ছোট, পাশ ফিরে এসো। সুকুমার পাশ ফিরে দেখছেন প্রয়াত অশোক কাকা তার সাথেই শুয়ে আছেন। প্রয়াত অশোক কাকার পূর্ণ অস্তিত্ব বুঝতে তার একটুও ভুল হয়নি। চমকে হকচকিয়ে প্রিন্সিপাল সুকুমার বাবু বিছানা ছেড়ে উঠতে চাইছেন, কিন্তু প্রবল চেষ্টাতেও উঠতে পারছেন না। উঠতে দিচ্ছে না প্রেতাত্মা। ভূতের ছায়া শরীরের লম্বা হাত তাকে বেষ্টন করে রয়েছে। অশরীরী ভূত বলল, শো এখন মধ্যরাত। গলদঘর্ম সুকুমার বাবু বললেন, হে ভগবান, হে বাসুদেব, হে ভূতনাথ শঙ্কর, শক্তি দাও, শক্তি দাও। এই প্রেত বন্ধন থেকে এই যাত্রায় বাঁচাও। ওম ওম ওম। ওমকার গুঞ্জনে ছায়া শরীর হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। গভীর রাতে প্রিন্সিপাল সুকুমার বাবু রাস্তার লাইট দেখতে দেখতে ব্লাইন্ড স্কুলের সামনে এসে দরজা খটখটালেন। পাহারাদার বলল, স্যার, আপনি তো প্রত্যাশাতে থাকবেন বলে গিয়েছিলেন, এত রাতে কোথা থেকে? সুকুমার বাবু বললেন, গেট খোলো, গেট খোলো। গেট খোলা হলে প্রিন্সিপাল সুকুমার বাবু অফিস ঘরের লম্বা টেবিলে শুয়ে রাত কাটালেন। সকালে গার্গিদি এসে বললেন, কিরে সুকুমার, প্রত্যাশাতে যাসনি? প্রিন্সিপাল বললেন, চুপ করো গার্গিদি, বাড়িটা সত্যি সত্যি ভুতুয়া। কি বলো? কিছু একটা উপায় করো, বিহিত একটা করতেই হবে। ভয়েস অব ওয়ার্ল্ডের বাড়িতে যখন প্রেতাত্মার তাণ্ডব চলেছে, তখন শঙ্কর মহারাজ উত্তর কাশী থেকে এসে কলকাতার সোদপুরে জামাইবাবু প্রতাপ সিংহের বাড়িতে রয়েছেন। গার্গিদি ফোনে শঙ্কর মহারাজকে সম্পূর্ণ বিবরণ দিল। শেষে কাতর হয়ে গার্গিদি বললেন, মহারাজ, আপনি আমার সহায়, একমাত্র ভরসা। এখন এই প্রেত বাধা নিবারণের উপায় কি দয়া করে যদি বলেন। আপনি এসে এর একটা বিহিত বিধান করুন। শঙ্কর মহারাজ বললেন, কি হবে না হবে জানি না, আমি এর আগে 8 মাস মহামৃত্যুঞ্জয় মহামন্ত্রের পুরস্চরণ করেছি। গুরুজি বললেন, যথারীতিতে মহামৃত্যুঞ্জয় পুরস্চরণ যিনি করেছেন, তিনি হবন করলে প্রেত বাধা আর থাকবে না। বলো তো সেটা একবার করে দেখতে পারি। গার্গিদি যেন অকুলে কুল পেলেন। বললেন, মহারাজ, আপনি তৈরি হন, আমি গাড়ি নিয়ে আসছি, আপনি এখানেই চলে আসুন। ভয়েস অব ওয়ার্ল্ডের কার্যালয়ে শঙ্কর মহারাজকে আনা হলো। তিনি বললেন, ভগবান টগবান আমি তো দেখিনি, কমসে কম অশরীরী ভূত বা বিদেহী আত্মার অস্তিত্ব অনুভব করতে চাই। প্রত্যাশাতেই আমার থাকবার ব্যবস্থা করে দাও। গার্গিদি প্রত্যাশার একটা ঘরে শঙ্কর মহারাজের থাকবার ব্যবস্থা করে দিল। শঙ্কর মহারাজের উপস্থিতিতে তেমন কোনো সারা শব্দ হয়নি, তবে কিছু যে একদম হয়নি তা কিন্তু নয়। বারান্দায় বারান্দায় হাঁটা চলার শব্দ ও দরজায় খটখট 2-1 হয়েছে। শ্যামলী বলল, আমরা একা একা রাতে কেউ বাথরুম যেতে সাহস করি না। সেদিন বাথরুমে যাব বলে 3 জন একসাথে উঠেছি। প্রয়াত অশোক কাকার ঘরের দরজা জানলা খোলা ছিল। পাশ দিয়ে যাবার সময় দেখি লম্বা একটা ছায়া শরীর প্রয়াত অশোক কাকার ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। আমরা 3 জনেই এক প্রকার ছায়া শরীর ঘরের মধ্যে দেখেছি। একা হলে ভুল বলে কথাটা উড়িয়ে দেওয়া যেত, কিন্তু 3 জনেরই একই রকম ভুল হবে মহারাজ। 3 জনেই ছিলুম, একা হলে জানি না হার্ট ফেল হতো। মহারাজ, আপনার ভরসায় টিকে আছি, আমরা আসলে বেঁচে নেই জানবেন। গার্গিদি আজও আমাদের অন্যত্র থাকার ব্যবস্থা করছেন না। শঙ্কর মহারাজ বললেন, হবনটা হয়ে গেলে এই বাড়িতেই তোমরা আরামে থাকবে। প্রিয় দর্শক ও শ্রোতা, যাই ভাবুন, বাড়িটিতে সেই রাতে শঙ্কর মহারাজের যে অনুভব হয়েছে তা এবার আপনাদের বলবো। শঙ্কর মহারাজ শুয়ে আছেন। ময়লা একটা নাইট বাল্ব জ্বলছে।
ঘুম তখনও আসেনি, তন্দ্রাচ্ছন্ন আছেন তিনি এইমাত্র। হঠাৎ কোনো এক ব্যক্তির উপস্থিতির আভাস হলো। তিনি শুনতে পাচ্ছেন যে জোরে জোরে শ্বাস ছাড়ছে। তারপর এবার শঙ্কর মহারাজের মনে হলো তার মাথাতে কেউ যেন সুরসুরি দিচ্ছে। আলো আঁধারি ঘরে চোখ মেলে তিনি তাকালেন, দেখলেন কেউ যেন আলমারি খুলে কিছুর একটা খোঁজে আছে। শঙ্কর মহারাজ বললেন, তুমি তুমি আমার মাথাতে সুরসুরি দিচ্ছিলে? হাত জোর করে প্রেতাত্মা আরো কাছে এলো, বলল, প্রণাম মহারাজ, প্রণাম। বলুন তো মহারাজ, আজকাল কেন আমার ক্ষুধা তৃষ্ণা নেই? সর্দি গরমি কিছুই মনে হয় না। সংস্থার লোকেরা কেউ আমার কথা শোনে না। গার্গীও আজকাল মুখ ফিরিয়ে যায়। আবাসিক মেয়েরা যে যার মতো আসে যায়, আমাকে আর গ্রাহ্যই করে না। আমি এখানে আছি, কারোর কোনো গ্রাহ্যই নেই। আমার উপস্থিতি এরা আজকাল ফালতু ভাবছে। অসুস্থ আছি, ডাকলে কেউ সাড়া দেয় না। গার্গী বলেছে আমাকে ঘর থেকে তাড়াবে। অসুস্থ শরীর নিয়ে এ বয়সে আর কোথায় যাব মহারাজ? অত্যন্ত দুঃখে আছি। আমি যেমন আছি তেমনি থাকতে দিন মহারাজ। আপনার চরণ বন্দনা করে বলছি, এদের সকলকে দেখে একটু শান্তি পাই আমি। এরা আমার কথা শোনে না বলেই তো রেগে যাই আর উৎপাত করি। ভৎসনা করলেও এদের হেলদোল নেই। আমাকে এরা পূর্ণ উপেক্ষা করছে। আমি সভাপতির পদ থেকে ত্যাগপত্র দিইনি মহারাজ। আমি আজও এই সংস্থার প্রেসিডেন্ট। এক নিঃশ্বাসে বলে চলেছেন বিদেহী অশোক সেন শঙ্কর মহারাজের সামনে। এবার প্রেতাত্মার কথা শঙ্কর মহারাজ থামিয়ে দিলেন, বললেন, ইতিপূর্বে আমি আপনাকে দেখিনি, তবে আপনি কি অশোক সেন? প্রেত শরীর বলল, হ্যাঁ হ্যাঁ, আমি অশোক সেন। শঙ্কর মহারাজ বললেন, আপনি তো ভালো মানুষ, তবুও উপদ্রব করেন কেন? অশরীরী ভূত বললেন, এই তো বললুম, এরা সকলে আমাকে অ্যাভয়েড করছে। কিছু বলছি তো কেউ শুনছে না। বয়স হয়েছে, অসুস্থ আছি, তাই অভিমানে রাগ হয়। এই উপেক্ষা সহ্য হয় না বলেই উৎপাত করি। তারপর এরা আমাকে বের করবার আয়োজন করছে। মহারাজ, এদের বুঝিয়ে আমাকে থাকতে দিন। শঙ্কর মহারাজ বললেন, আরে মশাই, আপনি তো মারা গেছেন, কেন আর এদের অহেতুক ভয় দেখান? প্রেতাত্মা অশোক সেন উগ্র হয়ে বললেন, কি কি আমি মরে গেছি? ও শ্যামলী, শ্যামলী! দেখতে দেখতে প্রয়াত অশোক সেনের বাসনা শরীর পেঁজা তুলোর মতো হাওয়াতে উড়ে গেল। শঙ্কর মহারাজ যেন এতক্ষণ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। এখন তার মনে হচ্ছে, এ কি, আমি তো এক বিদেহী আত্মার সঙ্গে কথা বলছিলাম। আমি স্বপ্ন দেখছি না জেগে আছি? হাত মোটকে তিনি দেখলেন যে তিনি সজাগ সচেতনই আছেন। বিছানা থেকে উঠলেন, হাত মুখ ধুয়ে বিছানাটা ওলট পালট করে ঝাড়লেন। ওদের দেওয়া ধোয়া বিছানার উপর নিজের গায়ের চাদরটা বিছিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনন চিন্তা করতে করতে তিনি শুয়ে পড়লেন। দিনের বেলায় অনেক মানুষজনের সাক্ষাতের বিরাম ছিল না, ফলে কখন যে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন বুঝতেই পারেননি। গতকাল প্রত্যাশাতে এসে তিনি লক্ষ্য করেছেন ভিতর ঘরের সাজাতে কয়েকটি ছোট ছোট পাখি আশ্রয় নিয়েছে। এই জন্য রাতে শুতে যাবার আগে জানলা খোলা রেখেছিলেন। ভোরের আলো ফুটতেই পাখিগুলি চিকচিক করে উড়ে গেল। একটা পাখি মশারিতে ঠোক্কর খেয়ে লটপট করে চিঁচি করতে ঘুম ভেঙে গেল তার। ঘড়িতে শঙ্কর মহারাজ দেখলেন তখন 5:40 গতকাল রাতে ঘটে যাওয়া অশরীরী আত্মার সঙ্গে সাক্ষাৎ অভিব্যক্তির কথা এই সময় তার কাছেও রহস্যময় ও অবিস্মরণীয় লাগছিল। সহসা কারোরই বিশ্বাস হবে না। বিশ্বাস কেউ করুক বা না করুক, শঙ্কর মহারাজের কাছে এ এক বাস্তব ঘটনা। তিনি পূর্ণ বিশ্বাসের সাথেই বলছেন, অশোক সেনের প্রেতাত্মা যখন হাজির হয় তখন তার চোখ খোলা ছিল, তাই এটা স্বপ্ন নয়, টনটনে বাস্তব। কেউ মানুক আর না মানুক, বিশ্বাস অবিশ্বাস শ্রোতা ও দর্শকদের অন্তরাত্মার উপর নির্ভর করছে। আজ মহামৃত্যুঞ্জয় যজ্ঞের পূর্ণ আয়োজন হয়েছে। শ্যামলীর গলায় শঙ্কর মহারাজ রুদ্রাক্ষ মালাটা পরিয়ে তাকে আহুতি দিতে বললেন। প্রথমে বৈদিক হবন, পরে দেবী বহন, সবশেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে পূর্ণাহুতি করে তিনি বিদায় নিলেন। আজ প্রত্যাশার আবাসিকরা সবাই নির্বিঘ্নে নিরাপদে প্রত্যাশাতেই রয়েছে। সেদিন থেকে আর সেখানে প্রেতাত্মার উৎপাত হয়নি। তিব্বত যাত্রার আগের রাতে উত্তর কাশীর শিখরধামে শঙ্কর মহারাজের কুঠিয়ায় তিনি একদিন দেখলেন এক পিতাব জ্যোতির্বলয় অদ্ভুতভাবে আবির্ভূত হল। দেখতে দেখতে সেই পিতাব বলয় এক মানবাকার ছায়াতে বদলে গেল। চোখ মুছে শঙ্কর মহারাজ আবার দেখলেন, এবার এক বেদনা কাতর স্পষ্ট মানুষের কায়া। শঙ্কর মহারাজ বললেন, কে তুমি? সেই ছায়া বলল, আমি ভয়েস অব ওয়ার্ল্ডের অশোক সেন। শঙ্কর মহারাজ প্রশ্ন করলেন, কেন, কি মনে করে? ছায়া শরীর বলল, আমি তো বিগত 4 বছর ধরে আপনার কাছাকাছি আছি। আপনার কক্ষে দিব্য আত্মাদের যাতায়াত,
তাই আপনার সাধনা গৃহে প্রবেশের সাহস হয় না। আজ নিতান্ত সাহস করে এক প্রস্তাব নিয়ে এসছি। আজও আমার অবস্থান আমি খুঁজে পাইনি মহারাজ। কোথায় যাই, কি বা করি? সুকুমার শিখরধামে আসছিল। আমি তার শরীরের আভা মণ্ডলের আবরণে আমার বাসনা শরীর সংযোজিত করি। আমি তার শরীরকে অবলম্বন করে এই শিখরধামে এসছি। সুকুমার আপনার অবর্তমানে আপনার কুটিরেই অবস্থান করে। সে আপনার সাধন কুটিরে ঢুকতেই আমি তার শরীর থেকে ছিটকে সামনের ওক গাছটিতে আশ্রয় নিয়েছি। সেই থেকে এখানেই আছি। শিখরধামের মনোহারী প্রাকৃতিক শোভা আর তার দিব্য বাতাবরণে নিত্যদিন বৈদিক মন্ত্রের গুঞ্জরণে আমি স্বস্তি পাই। আপনার তিব্বত যাত্রার সংকল্প শুনে আমি এক প্রস্তাব আপনার কাছে রাখতে চাই মহারাজ। আশা করি আমার এই বিনীত নিবেদন আপনি অনুমোদন করবেন। প্রস্তাব এই, আপনার সাথে আমি মানুষে স্নান করে মুক্ত হতে চাই। জানি আপনার উদার নির্মল হৃদয়ের সম্মতি আমি পাব। অশোক সেনের প্রেতাত্মাকে শঙ্কর মহারাজ বললেন, আমাকে খরচা বহন করতে না হলে সাথে চললে আমার কোনো আপত্তি নেই। সে বলল, মহারাজ আপনি আপনার অন্তর মন থেকেই সমাদরে আমাকে অনুমতি দিলেন। ভাষা যাই বলুন, আপনার চিত্ততলের সংবেদনশীলতা ও ঔদার্য গুণে আমার সন্তপ্ত হৃদয়ে শান্তির ললিত বাণী শোনা গেল। আনন্দের সঙ্গে প্রয়াত অশোক সেনের অশরীরী কায়া যেন স্পন্দিত হল। দেখতে দেখতে টিনের চাল ভেদ করে সেই কায়া আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে গেল। শঙ্কর মহারাজ ভাবলেন, আমি কি স্বপ্ন দেখলাম, না আমি জেগেই আছি? যাত্রাপথের আবশ্যক বস্তু নেওয়া হয়েছে কিনা এক এক সামগ্রী মনে করে মনে মনে তিনি গুনছিলেন। সেই সময় ঘূর্ণীয়মান পিতাভ জ্যোতির্বলয় অশোক সেনের রূপ ধরে কথা বলতে লাগলো। যাই হোক, ভৌতিক কায়া বিলীন হবার পর আতঙ্কে শরীর তখন তার কম্পমান। পবন পাশের ঘরেই শুয়েছিল। ডাকতেই সে উঠে এলো। শঙ্কর মহারাজ তাকে বললেন, দে তো, পা দুটো একটু টেনে দে তো। খালি গায়ে শুয়েছিলাম কিনা, কম্বলটা পাশে থাকতেও না ঢেকে শোয়ার জন্য ঠান্ডাতে শরীরটা কাঁপছে। গরম তেল একটু মালিশ করে দে। পবন ভয় পাবে মনে করে শঙ্কর মহারাজ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা তার কাছে পাল্টে দিলেন। ঘটনা অবিশ্বাস্য হলেও শঙ্কর মহারাজের কাছে এটা পূর্ণ সত্যরূপেই প্রতিভাত। সচেতন আত্মা তার সাক্ষী। তিব্বত যাত্রার দুদিন আগের রাতে এক রোমাঞ্চকর স্বপ্ন শঙ্কর মহারাজ দেখলেন। এক উদ্ভিন্ন যৌবনা তরুণী তাঁর কাছে এসে দাঁড়ালো। দেহাতি ভাষায় করজোরে সে বলছে, শ্রীচরণ বন্দী মহারাজ। শঙ্কর মহারাজ দেখলেন দুটি হাত জড়ো করে মলতে মলতে সে বলছে, আপনি মানুষ তীর্থে যাবেন শুনে বড় সাহস করে উৎসাহ নিয়ে আজ আপনার কাছে এসছি। আপনার অসীম দয়া মহারাজ। আমার হৃদয় অতীব সংবেদনশীল। দেশ, জীবন ও জাতির সেবায় উৎসর্গকৃত আপনার জীবন তরণী। আপনার মতো মুক্ত মনের সাধকের আনুকূল্যে মানস তীর্থে যেতে চাই, এই আমার প্রার্থনা। শঙ্কর মহারাজ বললেন, আমার সামনে আমার স্তুতি প্রশংসাবাদ বন্ধ করো। তোমার প্রশস্তি বাক্যে আমি লজ্জিত, অতি কুণ্ঠিত। কে তুমি, কি তোমার পরিচয়? এরপর বেদনার্ত হয়ে সেই যুবতী তার ব্যর্থ প্রেম কাহিনী বলে চলেছে। বলল, কাশীপুর নিবাসী রমেন ছিল অতিশয় উদার, দৃঢ় সংযমী ও মহান হৃদয় যুবক। 22 বছরের ভরা প্রাণ, উদ্দাম যৌবন তার। তারুণ্যের অসাধারণ তেজদীপ্ত মায়াময় তার ডাগর চোখ দুটি ছিল খুবই আকর্ষক। আমার সাথে দেখা হলেই তার কাজল দুটি চোখ গোলাপি লাল হয়ে উঠত। তার শ্বাসের গতিও তীব্রতর হতো। আমার সাথে আলাপ করার সাহস তার ছিল না, কারণ আমি ছিলাম অবস্থাপন্ন কুলীন ক্ষত্রিয় ঘরের মেয়ে, আর রমেশ ছিল দিনমজুর পরিবারের বৃদ্ধ বৃদ্ধার একমাত্র সন্তান। জাতিতেও আমার চেয়ে নিম্নবর্গের অন্তেবাসী, কিন্তু চেহারাতে ছিল তার মোহিনী মায়া। আমি তখন দ্বাদশ শ্রেণীর ফাইনালের ছাত্রী। বাড়ি থেকে সাইকেলে 2 কিলোমিটার যাতায়াত করে পড়াশোনা করেছি। আর রমেশ আমার যাতায়াতের পথ ধরেই ভিন্ন গ্রামে কাজে যেত। সে মিস্ত্রির কাজ করত, সাইকেলেই আসতো যেত। প্রায় প্রতিদিন একই সময় রাস্তায় আমাদের দুজনের দেখা হতো। দেখা হলেই তার ডালিম ফুলের মতো রাঙা ঠোঁটে স্মিত হাসি ছড়িয়ে সে তার সাইকেল এগিয়ে নিত। অতি গভীর অন্তর্ভেদী অসামান্য তার চোখ দুটি দিনে দিনে আমাকে মহাবিষ্ট করে বশীভূত করে ফেলল। আমি তার প্রতি ক্রমশই আকর্ষণ অনুভব করতে শুরু করি। 3-4 মাস এইভাবে চোখে চোখে পথে দেখা। একদিন ধৈর্যের বাঁধ আমার ভেঙে যায়। নিজেই আগ বাড়িয়ে আমি আলাপ করি। প্রথম বার্তালাপে স্বপ্ন ভঙ্গ হলো রমেশের। বাক্য স্ফুরণে কম্পিত হয়ে উঠল দুটি ঠোঁট। সময়ের সাথে সাথে ধীরে ধীরে কথাবার্তা সহজ হলো। রসালাপে কিছুদূর সাথে চলার পর সে সোজা পথে আগে এগিয়ে যেত। আমি মুখ্য রাস্তা ধরে আমার পড়ার জায়গায় চলে যেতাম। যৌবনদীপ্তা রমেশের প্রতি সম্মোহিত হয়ে আমি পড়েছি। মনে মনে এখন আমি
তারই বক্ষস্থলে নিজেকে হারিয়ে ফেলি। আত্মবিলোপী প্রেমে রমেশও আকর্ষিত, কিন্তু সমাজ বন্ধনের জ্বালা, মিলনের পথে অন্তরায়। এরই মধ্যে পরিবারে আমার বিবাহের প্রস্তাব উঠল। বিয়ের প্রস্তাবে আমি কিন্তু রাজি হইনি। পরে মাকে সংক্ষেপে আমার প্রেম কাহিনী শোনাই। সংকেতে আমার আকাঙ্ক্ষিত ছেলের পরিচয়ও বলি। মা সেই কথা বাবাকে, বাবা বলল দাদাকে, দাদা বিরক্ত হয়ে কাকাকে, কাকা আর দাদা দুজনে মিলে আমাকে ঘরেতে খাম্বাতে আটকে রেখে বেদম পেটালো। বেদনায় কাতর হয়ে দুদিন আমি যাতায়াত বন্ধ করে শুয়ে রইলাম। আমি তখন অভিমানে উন্মত্ত, ধৈর্য আর সইল না। চলন্ত ট্রেনের তলায় মাথা রেখে সুইসাইড করলাম। শঙ্কর মহারাজ বললেন, এই তো তুমি আমার সামনে কথা বলছো, যাই হোক তোমার প্রেম কাহিনী প্রসঙ্গে আর কি হলো বলো। বিশাখা তখন বলল, আর কি হবে, সব শেষ। এবার তীব্র আবেগের বশে প্রেত শরীর নিয়ে রমেশের প্রতীক্ষায় থাকি। রমেশ আগের মতোই রেল লাইন ক্রস করে গ্রামান্তরে কাজে যায়। নিত্যদিন আলো আধারী সন্ধ্যায় লাইন ক্রস করে বাড়ি ফিরে আসে। কাজ করে ফিরতি পথে আসার সময় আমি তার সাইকেলে চড়ি, কেরিয়ারে বসে অনেকটা পথ যাই। কথা বললেও রমেশ কোনো জবাব দেয় না, তাই এবার ফিরে আসি। কখনো আমি তার কেরিয়ার ধরে টান মারি, কখনো ধাক্কা দিয়ে এগিয়ে দিই। কথা বললেও রমেশ যেন শুনতেই পায় না। তার উপেক্ষা দেখে আমার বেদনা ভরা আত্মা হাহাকারে বিলাপ করত। সেই বিলাপ রমেশ অনেকবার শুনেছে। আমার আর্তনাদ শুনে রমেশ ভয়ে দৌড় মারে। আমি আর থাকতে না পেরে তার শরীরে নিজেকে জড়িয়ে নিলাম। রমেশের গৃহকর্তা, বাবা, মা, প্রতিবেশী সকলেই বলে রমেশের ভূতাবেশ হয়েছে, একে পীর ফকিরের দরবারে নিয়ে চলো। পীর ফকিরের দরবারে গেলে আমি তার প্রভামণ্ডল ছেড়ে সাময়িক দূরে থাকি, ফিরে এলে আবার তার কাঁধে চাপি। তাকে অবলম্বন করে বেশ আরামেই ছিলাম। তারপরে বৃত্তান্ত তো আপনার সবই জানা। শঙ্কর মহারাজ বললেন, না না, বলো তারপর কি হলো। তরুণী বিশাখা বলল, সে কি আপনার মনে নেই, কাশীপুর থেকে 4 জন মিলে রমেশকে আপনার কাছে এনেছে। তখন তো আমি তারই ছায়াসঙ্গী হয়েছিলাম। আপনি তো শরীরে মশাল হবন করেছেন। আপনার যজ্ঞের অগ্নিদাহ আমি সইতে পারিনি। রমেশের কাঁধে চড়ে শিখরধামে এসেছি। তাকে ছাড়ার পর শিখরধামের জঙ্গলেই বনবাসী আছি। খিদে নেই, তৃষ্ণা নেই, তুষারপাতেও সর্দি লাগে না। কেউ আমায় দেখতে পায় না। নির্বাসনে বিবসনা হয়ে ঘুরে বেড়াই, শরম সংকোচ নেই। সময় সময় শিখরের তলায় এক কন্দরে আরাম করি। আপনার এখানে অনেকে আসে যায়। তাজা তরুণ দেখলেই আমার অতৃপ্ত বাসনা উতলে ওঠে। দুবাহু বাড়িয়ে ধরতে যাই, কিন্তু ধরতে পারি না। আমি তো সেই অভাগিনী অভিশপ্ত তরুণী, রমেশের প্রেমে উদ্ভ্রান্ত বিশাখা। রমেশের সাথে আমার মানসিক প্রণয় হয়েছে, কিন্তু শারীরিক নয়। আমি আজও কুমারী আছি মহারাজ, পুরুষ শরীর স্পর্শ হয়নি। আজকাল আমার কামনা বাসনা আরো তীব্র হয়েছে। কামমুগ্ধ জীবনের অভিলাষ পূরণ হয়নি মহারাজ। এবার আমি কুমারী জীবন ছেড়ে গৃহিণী হতে চাই। শুনেছি মানস সরোবরে গেলে প্রেত শরীর ছেড়ে মানবী হয়। প্রেত কায়াতে বড় জ্বালা। আমি এরপর মুক্তি চাই মহারাজ। আপনি দয়াল গুরু, আমার জীবন তৃষ্ণা আপনি অবশ্যই অনুভব করবেন। এই কারণেই সাহস করে আপনার প্রকোষ্ঠে বসনাবৃত হয়ে এসছি। আপনার সংযম ভঙ্গ করে আপনাকে ভ্রষ্ট করতে আসেনি। আপনি তাপিত প্রাণের শান্তিদূত। আপনাকে স্পর্শ করতে আমার সাহস নেই। আমি আপনার সাথে দূরত্ব রেখেই পিছনে পিছনে চলব। মানুষ যাত্রী হতে চাই। যাত্রা পথে আপনার নৈকট্যই আমার ভরসা। অন্তর্ভেদী এত কথা তরুণী বিশাখার প্রেতাত্মা শঙ্কর মহারাজকে বলে গেল। তার মন করুণাদ্র হয়ে উঠল। বেদনার্ত কাহিনী শুনে তার মন বিচলিত হলো। শঙ্কর মহারাজ বলেন, মানুষে গেলে মুক্ত হবে তো চলো। আমার যাত্রাতে বিঘ্ন না হলে সাথে চললে আপত্তি নেই। তরুণীর প্রেতাত্মা হাত জোর করে বলল, আপনাকে বন্দনা করি। ধন্য মহারাজ, আপনি ধন্য। মুহূর্তেই পাশ থেকে একটা কি যেন ফাটার মতো আওয়াজ হলো। হকচকিয়ে শঙ্কর মহারাজ পাশের দিকে দেখলেন। ধ্যান ও ভ্রষ্ট হতেই বাংময় ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। মনে পড়ল শঙ্কর মহারাজের। সত্যি তো তিনি কাশীপুর নিবাসী রমেশের প্রেত বাধা মুক্ত করেছিলেন। প্রেত বাধা মুক্তির পর রমেশ বিয়ে করেছে, সন্তান হয়েছে। শিশুপুত্রকে সাথে করে নবদম্পতি মনোকামেশ্বর শিখরধামে আশীর্বাদও নিয়ে গেছে। আর অন্যদিকে প্রথম যৌবনে আত্মবিলোপী প্রেম পাগলিনী বিশাখা সুইসাইড করে প্রেতিনী রূপে হাহাকার করে বেড়াচ্ছে। আজও সেই রাতের স্বপ্ন বিবরণী লিখতে লিখতে শঙ্কর মহারাজের মানুষপাটে আঁকা লাবণ্যময়ী বিশাখাকে তিনি যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন। সত্যি কি ছিল তার বাস্তবিকতা? উত্তর কিন্তু তার কাছে আজও মেলেনি। কেদারনাথ আর উত্তর কাশীতে 2013 সালের মেঘ ভাঙা জলপ্লাবনে
কত মানুষের যে প্রাণ গেল তার পূর্ণ হিসাবের তালিকা কারোর কাছে আজও নেই। নেপাল থেকে 23-24 বছরের এক ছোকরা ফোনে উত্তর কাশীতে যোগাযোগ করে তার কাকার সন্ধান চালিয়েও হদিশ পায়নি। হতাশ হয়ে সে কাকার তল্লাশে উত্তর কাশীর উদ্দেশ্যে রওনা হয়ে আসে। পথে পাহাড়ের পাথর মাথায় ভেঙে সে ঘায়েল হয়। পরে সে চিনালি শোড স্বাস্থ্যকেন্দ্রে মারা যায়। ঘায়েল ছোকরা বেঁচে থাকতে স্বাস্থ্যকর্মীদের বলেছিল যে তার কাকা উত্তর কাশীতে মজদুরি করে। তার সন্ধানে সে উত্তর কাশী যাচ্ছিল। মৃত্যুর পর তীব্র বাসনায় সে ভূত শরীর ধারণ করে। ভ্রাম্যমান ছোকরা ভূত কোনোভাবে শিখর ধামে আসে। ওই সময় কলকাতার মানিকতলা নিবাসী ডাক্তার সুব্রত সামন্ত শঙ্কর মহারাজের কাছেই এসেছিলেন। নেপালি ছোকরা প্রেত শরীর নিয়ে শঙ্কর মহারাজের কাজ করেছে। সেই শিখর ধামে এক নবীন সাধুর গুম্ফা বানিয়েছে। লোহার চাদরের গেট ও একজোড়া গ্রিল পিঠে তুলে তার সাথেই সেই শিখর ধাম থেকে উত্তর কাশীতে এসেছে। মেরামতের পর আবার সেখানেই পৌঁছে দিয়ে গেছে। তখনও বোঝা যায়নি যে সেটি তার নেপালি প্রেতকায়া। সে শঙ্কর মহারাজকে বলেছিল নেপালে থাকতেই তার পেটে ঘন ঘন ব্যথা উঠত। এখানে কাজ করাকালীন সে মাঝে মধ্যেই সেই কথা তাকে বলতো। শঙ্কর মহারাজ তাকে বলেছিলেন ইনি ডাক্তার সুব্রত সামন্ত, কলকাতা মেডিকেল কলেজের ডাক্তার, বর্তমানে কোলাঘাট স্বাস্থ্যকেন্দ্রের তত্ত্বাবধায়ক। তিনি মেদিনীপুর মেডিকেল কলেজেও ছিলেন। তুমি ওকে দেখাও। বলতেই নেপালি ছোকরা সিমেন্টেড বেঞ্চটার ওপর শুয়ে বলল। ডাক্তার সামন্ত চেক আপ করে বললেন রোগ সামান্যই, কিন্তু তিনি তো আর ওষুধ নিয়ে আসেননি। শঙ্কর মহারাজ তাকে বললেন কলকাতার বেহালা থেকে সমাজ সেবিকা গার্গিদি ত্রাণ সামগ্রী দিতে উত্তর কাশী এসেছিলেন। গ্রামীণদের স্বাস্থ্য সেবার জন্য এক পেটি ওষুধ রেখে গেছেন। পেটিতে ছোকরার উপযুক্ত ওষুধ আছে কিনা যদি সুব্রতবাবু দেখেন তো ভালো হয়। ডাক্তারবাবু তল্লাশি করে সেই পেটির ওষুধ দিয়েই তার চিকিৎসা চালালেন। তারপর শঙ্কর মহারাজেরা জিজ্ঞাসা করলে সে বলল যে সে ভালো আছে। সে নেপালে ফিরতে চায়। লোকে তাকে লুট করেছে, যাবার খরচাও নেই। ঘরে ফিরবে কিভাবে? সেদিন রোদ উঠতেই শঙ্কর মহারাজেরা চমকে গেলেন। প্রথমেই ডাক্তার সুব্রত লক্ষ্য করলেন যে ছোকরাটির ছায়া পড়ছে না। শঙ্কর মহারাজও নিজের চোখেই দেখলেন সত্যিই তো ছোকরার ছায়া নেই। এতদিন মেঘলা থাকার কারণে বোঝা যায়নি কিছু। অসম্ভব অদ্ভুত রহস্যময় লাগছে। ডাক্তার সামন্ত বললেন অতি বিচিত্র লাগছে মহারাজ, একে ছেড়ে দিন। দেরি না করে শঙ্কর মহারাজ তাকে 1000 খানেক টাকা দিয়ে দিলেন। বললেন এবার তুমি নেপালে ফিরতে পারবে তো? ডাক্তারবাবু ভয়ে ভয়ে আরো 500 টাকা দিয়ে বললেন ভূত ভাই তুমি ঘরে ফিরে যাও, এতে না হলে আরো বলো আরো দেব। ভূত ভাই বললেন এতে সে পৌঁছে যাবে। হাতে টাকা পেয়েই ভূত ভাই বেরিয়ে গেল। ডাক্তার সুব্রত সামন্ত বললেন ভূত ভাইকে বিদায় করে এখন স্বস্তি লাগছে মহারাজ। এবার আপনার এরিয়াটা মন্ত্রপুত করে বন্ধন করে নিন, নইলে না জানি আবার সে কখন ফিরে আসবে। সে মানবরূপী ভূত ছাড়া অন্য কিছুই নয় মহারাজ। ভৌতিক শরীরে ছায়া হবে না, এমনটা হয় না। প্রেতাত্মা দেহ ধারণ করে শুনেছি, শিখর ধামে এসে সেটা বাস্তবে দেখলাম। এই ঘটনার কয়েকদিন পর একদিন আইটিবিপির সেনা ছাউনি মাহি ডান্ডাতে আবশ্যক কিছু কিনতে গেছেন শঙ্কর মহারাজ। সেখানকার নির্মাণ কাজে অনেক নেপালি মজদুর কাজ করছিল। তাদের তিনি বলেন এই রকম চেহারার এই নামের এক ছোকরা নেপাল থেকে তার কাকার সন্ধানে ঘুরতে ঘুরতে তার কাছে এসছিল। গতকাল সে ফিরে গেছে। তার রহস্যময়তার কথা বলতে যাচ্ছেন শঙ্কর মহারাজ। এমন এক ব্যক্তি এগিয়ে এসে বলল যে সেই তার কাকা এবং এই নামে বর্ণিত চেহারার যুবক তার ভাইপো। সে তার খোঁজে এসেছে ঠিক কথা, কিন্তু সে তো রাস্তায় আহত হয়ে 1.5 মাস আগে হাসপাতালে মারা গেছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে তার মৃতদেহ নিয়ে দাহ করা হয়েছে। পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয়েছে। সে আবার কেমন করে শিখর ধামে এলো? এরপরের বিষয়টি হাস্যাস্পদ হবে বিবেচনা করে নীরবে তার কাকার বর্ণনা শুনে শঙ্কর মহারাজ ফিরে এলেন। ডাক্তারবাবুকে সেই কথা তিনি বললেন। ডাক্তার সামন্ত বললেন দেখলেন তো, এবার প্রমাণিত হলো যে সে শরীরধারী প্রেত। এবার শঙ্কর মহারাজ তার যাত্রা পর্বে ফিরে আসবেন। কালী নদীর তট ধরে চলেছেন। ওপারে নেপালের পাহাড় বস্তি, কর্মরত জনমানব আর মনোরম বনভূমি তিনি দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে ভাবছেন অসাধারণ ভালো ছিল ওই নেপালি ভূতটি। সে ছিল কর্মঠ যুবক ভূত। শিখর ধামে সে কাজ করেছে, কাজের চিহ্ন রেখে গেছে, যা বলতেন তাই করত। অতীব নম্রভূত। সে আজ অস্থিরভাবে কোথায় ঘুরপাক খাচ্ছেন শঙ্কর মহারাজ জানেন না। আজ যদি সে থাকত তাকেও মানস তীর্থে নিয়ে যেতেন। পিঠের বোঝাটা নিতান্তই ভারী হয়েছে। সহায়ক ভূত ভাই থাকলে ভার বহনে তাঁরও একটু আরাম হতো। দর্শক ও শ্রোতা হয়তো ভাবছেন শঙ্কর মহারাজের মতিভ্রম হয়েছে। না প্রিয় দর্শক ও শ্রোতা, এটা শঙ্কর মহারাজের কোনো ভ্রান্তি বা ভুল নয়, এটা নিশ্চিতভাবে জানবেন।
কলকাতা মানিকতলার বাসিন্দা ডাক্তার সুব্রত সামন্ত এই ঘটনার প্রত্যক্ষ দর্শক। যে যাই বলেন বলুন, শিখরধামে আজও যেসব ঘটনা ঘটে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, বিজ্ঞানের যুক্তিতেও মেলে না। বাস্তবিক পক্ষে জানতে বা মেলাতেও শঙ্কর মহারাজ কোনো দিন চাননি। আজকাল এইসব ঘটনা তার গা সওয়া হয়ে গেছে। নিত্যদিন সীমান্তে পথ চলতে চলতে বরাবর তিনি অনেকবার অনুভব করেছেন কেউ যেন তার সাথে সাথেই চলছে। অদৃশ্য অস্তিত্বের প্রভাব অবশ্যই বোঝা গেছে। রাতে শোবার সময় মনে হয়েছে কেউ যেন তার মাথায় হালকাভাবে হাত বুলিয়ে দিচ্ছে। কখনো মনে হয়েছে তার ক্লান্ত পা দুটো কেউ যেন টিপে দিচ্ছে। শঙ্কর মহারাজ হয়তো ভেবেছেন ভুল ভাঙল সেই দিন যেদিন তারা শঙ্কর মহারাজকে সীমান্তে ছেড়ে নেমে এসছেন। তারা ছেড়ে আসার পরও একই চুলবুলি আর পা টেপার আরাম শঙ্কর মহারাজ অনুভব করেছেন। এর বাস্তবিকতা আরও অনুভব করলেন সেই দিন যেদিন নেপালের জঙ্গলে অঘরী কাপালিকদের আখড়া বৈদানী মঠে ভয়ঙ্কর প্রেত লীলার কবলে শঙ্কর মহারাজ পড়লেন। সেদিন মালতী নামে এক প্রেতিনী রাজকুমারী শঙ্কর মহারাজকে মিনতি করে বলেছিল, মহারাজ, আপনাকে আবৃত করে আরও 2 অশরীরই চলছে। আমি আপনার সহযাত্রী হব না, কেবল আমার সমাধি স্থানের 1 চিমটে মাটি মানস তীর্থে দেবেন। ওই ঘটনা যদি স্বপ্ন হয় তবে স্বপ্নময় ঘটনার সংকেত সে বুঝবে কিভাবে? শঙ্কর মহারাজের সাথে নিশ্চয়ই ওই প্রেতাত্মার অস্তিত্ব ছিল। তিনি জানেন ভূতের বাবা ভূতনাথের সেবক তিনি। ভূতনাথ সদাশিব যার সহায়, তাকে ভূতের বেটা না ভূতের ভাই কি করবে? তাই নির্ভয়ে অবিচলভাবেই শঙ্কর মহারাজ এগিয়ে চলেছেন তার তিব্বতের যাত্রার পথে। অশরীরী প্রেতাত্মাও তাই তার সাথেই চলছে। তিনি চাইছেন এই যাত্রায় তাদেরও মুক্তি হোক। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।